আচ্ছা, যে কোনো দেশের একদম মাথায় কে বসে থাকে, মানে আসল বসটাকে? এই যে ক্ষমতার খেলা, এর মূলে যে একটা ধারণা কাজ করে, সার্বভৌমত্ব। আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। তো চলুন একদম সোজা সাপটা প্রশ্নে চলে যাই। একটা দেশের চূড়ান্ত ক্ষমতাটা কার হাতে থাকে? সরকারের, নাকি সাধারণ মানুষের, অথবা অন্য কারোর? এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এই প্রশ্নের এক কথায় উত্তর যদি দিতে হয় তাহলে সেটা হলো সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাই হলো একটা রাষ্ট্রের সবচাইতে বড় ক্ষমতা। মানে এর উপরে আর কিচ্ছু নেই, কোনো কথাই চলবে না। বলতে পারেন এটাই একটা দেশের আসল চালিকা শক্তি। আর দেখুন, রাষ্ট্রবিজ্ঞানী ডব্লিউ উইলোবি কি দারুণভাবে বলেছেন। তার মতে সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা। ভাবা যায় কি শক্তিশালী একটা কথা! এই ছোট্ট একটা বাক্যই কিন্তু পুরো ব্যাপারটার গভীরতা আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, তাহলে এই যে সার্বভৌমত্ব, এটা ঠিক কী জিনিস? এটাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে এর ৫টা মূল বৈশিষ্ট্য আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমেই বলি, এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, মানে এর উপরে আর কেউ কথা বলতে পারবে না। এরপর এটা কিন্তু স্থায়ী, সরকার আসবে যাবে কিন্তু সার্বভৌমত্ব থাকবে। ৩ নম্বর হলো এটা অবিভাজ্য, একে আপনি ভাঙতে পারবেন না। চতুর্থত, এটা অহস্তান্তরযোগ্য, মানে কোনো দেশ চাইলেই তার সার্বভৌমত্ব অন্য কাউকে দিয়ে দিতে পারে না, দিলে তো তার নিজের অস্তিত্বই শেষ। আর সবশেষে এটা সার্বজনীন, দেশের ভেতরে থাকা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর এটা সমানভাবে প্রযোজ্য। এই সার্বভৌমত্বের কিন্তু দুটো চেহারা আছে, বা বলা ভালো দুটো দিক আছে, একটা ভেতরের আর একটা বাইরের। চলুন তো দেখে নেওয়া যাক এগুলো কিভাবে কাজ করে। দেখুন, অভ্যন্তরীণ সার্বভৌমত্ব মানে হচ্ছে দেশের সীমানার ভেতরে যত মানুষ আছে, যত প্রতিষ্ঠান আছে, সবার উপর রাষ্ট্রের ক্ষমতা। এই ক্ষমতা জোরেই তো রাষ্ট্র আইনকানুন চালায়, আর সবাই সেটা মেনে চলে। আর অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্ব মানে হল আন্তর্জাতিক পর্যায়ে একটা দেশের স্বাধীনতা। সোজা কথায়, অন্য কোনো দেশ এসে খবরদারি করতে পারবে না, দেশ তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। তবে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই যে অভ্যন্তরীণ আর বাহ্যিক সার্বভৌমত্বের কথা বললাম, এগুলো কিন্তু দুটো আলাদা জিনিস না, একদমই না। বরং এগুলো হচ্ছে একই মুদ্রার এপিঠ ওপিঠ, একটা ছাড়া আর একটার কোনো মানেই হয় না। বেশ, তাহলে প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ক্ষমতা, এর উৎসটা কোথায়? এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু একটা বিরাট তর্ক-বিতর্ক আছে, মূলত দুটো পক্ষ। চলুন এই আসয়িক লড়াইটা একটু তলিয়ে দেখা যাক। একদিকে আছেন একত্ববাদীরা, তারা বলেন ক্ষমতার উৎস একটাই, আর সেটা হলো রাষ্ট্র। সার্বভৌম ক্ষমতাকে ভাগ করা যায় না, এটা পুরোটাই রাষ্ট্রের হাতে থাকবে। আর ঠিক তার উল্টো দিকে আছেন বহুত্ববাদীরা, তাদের কথা হলো না, ক্ষমতা শুধু রাষ্ট্রের একার নয়, ক্ষমতা বরং সমাজের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংগঠনের মধ্যে ভাগ হয়ে থাকে। এই একত্ববাদের একজন বড় প্রবক্তা হলেন জন অস্টিন। তার যুক্তিটা খুব ইন্টারেস্টিং। তিনি বলেছেন, সার্বভৌম হল এমন একজন বা এমন একটা কর্তৃপক্ষ যাকে সমাজের প্রায় সবাই মেনে চলে, কিন্তু সে নিজে আর কারোর কথা মানে না। খেয়াল করে দেখুন, ক্ষমতার যে একটাই উৎস, সেই ধারণাটা এখানে কি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আর অন্য পক্ষে বহুত্ববাদীদের হয়ে জোরালো সওয়াল করেছেন হ্যারল্ড লাস্কি। তিনি তো সার্বভৌমত্বের ধারণারই ঘোর বিরোধী ছিলেন। তিনি মনে করতেন রাষ্ট্রের হাতেই সব ক্ষমতা থাকবে, এই চিন্তাটাই একটা ভুল ধারণা। তার তো সাফ কথা ছিল, এই পুরো কনসেপ্টটাই বাতিল করে দেওয়া উচিত, তাহলেই রাজনীতির জন্য ভালো হবে। তো এই যে এত সব তত্ত্ব আর বিতর্ক, এর পরে প্রশ্ন আসতেই পারে, একটা আধুনিক গণতান্ত্রিক দেশে সার্বভৌমত্ব জিনিসটা দেখতে কেমন? বাস্তবে এটা কিভাবে কাজ করে? গণতন্ত্র কিন্তু এই বিতর্কের একটা চমৎকার সমাধান নিয়ে আসে, আর সেটা হলো জনগণের সার্বভৌমত্ব। এর মানেটা খুব সোজা, রাষ্ট্রের আসল মালিক, চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলো জনগণ। এই পুরো ব্যাপারটা আসলে খুব সোজা ৩টে ধাপে কাজ করে। প্রথম ধাপে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি ঠিক করে, মানে তাদের হাতে ক্ষমতাটা দেয়। দ্বিতীয় ধাপে সেই নির্বাচিত সরকার জনগণের পক্ষ থেকে দেশ চালায়, সেই সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে। আর ৩ নম্বর ধাপে সেই সরকার কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে। জনগণ যদি খুশি না হয় তাহলে পরের নির্বাচনেই তাদের বদলে দিতে পারে। আচ্ছা, এতক্ষণ ধরে যে আমরা সার্বভৌমত্ব নিয়ে কথা বললাম, এটা বোঝাটা আখির কেন এত জরুরি? এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, এর কারণ হল সার্বভৌমত্বই একটা দেশের স্বাধীনতার মূল ভিত্তি। এটাই আইনের শাসনকে প্রতিষ্ঠা করে। আর সবচেয়ে বড় কথা, এটা গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করে।
সহজ করে বললে এই ধারণাই নিশ্চিত করে যে সরকার যেন যা খুশি তাই করতে না পারে, বরং জনগণের কাছে তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। তাই বলা যায় একটা সত্যিকারের গণতন্ত্রের সার্বভৌমত্ব আসলে একটা আমানতের মতো, একটা বিশ্বাস। জনগণ এই বিশ্বাসটা সরকারের হাতে তুলে দেয় শুধু এই ভরসায় যে সরকার তাদের ভালোর জন্য কাজ করবে। কিন্তু একটা প্রশ্ন রেখে যাই, বিশ্বায়নের এই যুগে যেখানে আন্তর্জাতিক চুক্তি, বড় বড় কোম্পানি আর ডিজিটাল নেটওয়ার্ক সবকিছুকে এক করে দিচ্ছে, সেখানে সার্বভৌমত্বের এই চিরায়ত ধারণাটা কি একটু একটু করে বদলে যাচ্ছে? একটা দেশের ক্ষমতা ঠিক কোথায় গিয়ে শেষ হচ্ছে আর আন্তর্জাতিক প্রভাব কোথা থেকে শুরু হচ্ছে, এই প্রশ্নটাই হয়তো আগামীর বিশ্ব রাজনীতিকে একটা নতুন চেহারা দেবে।